তো আগের দিন আমরা মহাকর্ষ সূত্র পড়েছি। এই মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপটা কি হবে আজকে আমরা দেখবো। আচ্ছা, মনে করি আমাদের কাছে দুটো অবজেক্ট আছে। দুটো অবজেক্ট আছে, এখানে একটা অবজেক্ট আছে, একটা আর এখানে যে লাইন জয়েন যেটা, আচ্ছা এটা মনে করি ভর হলো m1, এটার ভর m। আচ্ছা, মাঝের যে ডিস্টেন্সটা সেটা মনে করি r। আচ্ছা, এবার এই অক্ষ বরাবর এই যে মাঝের যে এদের মাঝখানে দূরত্ব, সেই r বরাবর আমরা একটা অক্ষ কনসিডার করলাম, যেদিকে একটা ইউনিট ভেক্টর, ওর নাম r ক্যাপ। একটা ইউনিট ভেক্টর আছে আমাদের r ক্যাপ। আচ্ছা, তাহলে মহাকর্ষর জন্য m1 যে ভর, সেই m1 ভরের উপর বলকে যদি আমি F12 দিয়ে ডিনোট করি, আর এর উপরে যে মহাকর্ষ বল সেটা F21 দিয়ে ডিনোট করি, তাহলে এই অবজেক্টের উপরে বল এই অভিমুখে কাজ করবে, তাহলে এই অবজেক্টের উপরে বল এই অভিমুখে কাজ করবে। আচ্ছা, তাহলে বলটাকে আমি লিখতে পারি এফ, এক নম্বর অবজেক্টের উপরে F12 is equals to G m1 m2 by r স্কোয়ার। এখন ভেক্টর ফর্মে লিখলে এটা আমাকে ভেক্টর সাইন দিতে হবে, আর এখানে এইটা হলো ম্যাগনিটিউড, জি m1 m2 by r স্কোয়ার, এটা ম্যাগনিটিউড। তাহলে এর একই দিকে যেদিকে বলটা কাজ করছে, তাহলে আমাকে একটা ইউনিট ভেক্টর দিয়ে গুণ করতে হবে। তাহলে আর ক্যাপ দিয়ে গুণ করলাম, তাহলে আমি পেয়ে গেলাম F1, অর্থাৎ এক নম্বর যে অবজেক্ট বা m1 এর উপর m2 এর জন্য যে গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল কাজ করছে তা F1। আচ্ছা, তাহলে F21 যেটা, অর্থাৎ 2 নম্বর অবজেক্টের উপরে যে মহাকর্ষ বল কাজ করছে, F21 সমান লিখতে পারি G m1 m2 by r স্কোয়ার ইন্টু, দেখো এইদিকে যে বলটা F21, এই বলটা কিন্তু কাজ করছে যে আর ভেক্টর তার অপোজিট অভিমুখে, তাহলে আর ক্যাপের যে ডিরেকশন তার অপোজিট ডিরেকশন ইউনিট ভেক্টর হবে আমাদের মাইনাস আর ক্যাপ লিখতে হবে। তাহলে এখানে মাইনাস আর ক্যাপ, বা লিখতে পারি মাইনাস জি m1 m2 বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। আচ্ছা, নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা জানি যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া যেহেতু সমান, তাহলে m1 যে ভরের বস্তুটার উপরে যে আকর্ষণ বল কাজ করছে, তাহলে ওই একই বলে m2 ভরের বস্তুটাকে m1 বল আকর্ষণ করবে, অর্থাৎ mod of F12 is equals to mod of F21। এটা মহাকর্ষীয় ক্ষেত্র ও মহাকর্ষীয় ক্ষেত্রফল। মহাকর্ষীয় ক্ষেত্র হচ্ছে কোনো একটা বস্তুর দরুন যত দূর পর্যন্ত তার প্রভাব, মহাকর্ষীয় যে প্রভাব সেই বিস্তৃত থাকে মহাকর্ষীয় প্রভাব, বা যত দূরত্ব পর্যন্ত তার মহাকর্ষ অনুভূত হয়, সেই দূরত্বটাকে বা সেই এলাকাটাকে আমরা বলি মহাকর্ষীয় ক্ষেত্র, ওই বস্তুর জন্য মহাকর্ষীয় ক্ষেত্র। আচ্ছা, মহাকর্ষ বলের আমরা এক্সপ্রেশনে পেয়েছি F প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার, ইনভার্সলি ইনভার্স স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল হয়। এখন আমরা থিওরিটিক্যালি যদি দেখি, তাহলে আর যখন ইনফিনিটি হবে তখন একমাত্র F 0 হবে। অর্থাৎ কোনো একটা অবজেক্ট আছে, সেই অবজেক্ট থেকে থিওরিটিক্যালি আমরা যদি দেখি, তাহলে আর ইজ ইকুয়ালস টু ইনফাইনাইট ডিস্টেন্সে গিয়ে তবে আমার F 0 হবে।
তাহলে থিওরিটিক্যালি তাহলে একটা মহাকর্ষ একটা বস্তুর জন্য মহাকর্ষ ক্ষেত্র তাহলে ইনফাইনাইটলি ডিস্ট্রিবিউটেড আছে, তাহলে অসীম পর্যন্ত বিস্তৃত। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় একটা নির্দিষ্ট দূরত্বের পরে আর ওই মহাকর্ষীয় ক্ষেত্র অর্থাৎ যেটা যে মহাকর্ষ বল সেটা এতটাই নগণ্য হয়ে যায় যে আমরা প্র্যাকটিক্যালি সেই জায়গায় ধরতে পারি মহাকর্ষীয় যে বল অনুভূত হচ্ছে সেটা জিরো। আচ্ছা, মহাকর্ষ ক্ষেত্র হলো, তাহলে এবার হচ্ছে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য। আচ্ছা, আমরা দেখলাম তাহলে একটা বস্তুর জন্য তার যতটা দূরত্ব পর্যন্ত বা যতটা এলাকায় তার মহাকর্ষ বল কাজ করে সেটাকে হচ্ছে তার মহাকর্ষ ক্ষেত্র। এখন এই মহাকর্ষ ক্ষেত্রের বিভিন্ন বিন্দুতে যে বিভিন্ন দূরত্ব, সেই বিভিন্ন দূরত্বে কিন্তু মহাকর্ষ ক্ষেত্রের যে আমরা যদি একটা ম্যাগনিটিউড বলি, মান বলি, তো তার জায়গায় সমান সমান হবে না, কারণ বস্তু থেকে যত দূরত্ব বাড়তে থাকে আমরা দেখি ফোর্সের মানটা ইনভার্সলি স্কোয়ারের সঙ্গে ফল করতে থাকে, কমে যাচ্ছে। তাহলে বিভিন্ন বিন্দুতে বিভিন্ন মান হয়। এই যে বিভিন্ন বিন্দুতে যে ম্যাগনিটিউডটা সেটাকে আমরা ডিফাইন করি একটা টার্ম দিয়ে, সেটা হচ্ছে ক্ষেত্র প্রাবল্য। অর্থাৎ মহাকর্ষ ক্ষেত্রে কোনো বিন্দুতে কতটা ম্যাগনিটিউডে অর্থাৎ মহাকর্ষ ক্ষেত্রের ইনফ্লুয়েন্সটা সেই জায়গায় বর্তমান, সেটাই হচ্ছে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য। এইটাকে অনেক সময় মহাকর্ষীয় ক্ষেত্র হিসেবেও বলা হয় থাকে। তাহলে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যকে আমরা কিভাবে ডিনোট করি? আচ্ছা, মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্যকে সাধারণত স্মল এফ অর স্মল জি দিয়ে ডিনোট করা হয়। আচ্ছা, এটার সংজ্ঞা কিভাবে ডিফাইন করা হয়? না, মহাকর্ষ ক্ষেত্রে কোনো একটা বস্তু, ধরুন যে মহাকর্ষ ক্ষেত্র, সেই মহাকর্ষ ক্ষেত্রের কোনো বিন্দুতে আমরা যদি একটা একক ভরকে রাখি, তাহলে এই একক ভরের বস্তু রাখলে তার উপর যে বল ক্রিয়া করে, একক ভরের বস্তুর উপরে যে মহাকর্ষ বলটা ক্রিয়া করে, ওইটাই হচ্ছে ওই বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। তাহলে মহাকর্ষীয় ক্ষেত্রে আমরা যদি বলটা দেখি, মনে করি আমাদের এই বস্তুটা হচ্ছে ক্যাপিটাল এম। আচ্ছা, ক্যাপিটাল এম ভরের জন্য এখানে যদি আমার একটা স্মল এম ভরের বস্তু থাকে, তাহলে এর উপর যে বলটা সেটা হচ্ছে ক্যাপিটাল জি, ক্যাপিটাল এম, স্মল এম বাই মাঝের ডিস্টেন্সটা যদি আর হয় তাহলে আর স্কোয়ার। এটা হচ্ছে। আচ্ছা, এখন এই যে এম ভরের বস্তুর বদলে আমি যদি এখানে একটা একক ভরের বস্তু বসাই, তাহলে এম ইজিক্যালস টু হয়ে যাবে আমার 1 ইউনিট হয়ে যাবে। তাহলে এম সমান 1 বসালে আমার হয়ে গেল জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। এইটাকে আমরা স্মল এফ বা মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য যেটা, বা স্মল জি দিয়ে অনেক সময় ডিনোট করা হয়, তাহলে এটাকে আমরা বলি ওই বিন্দুতে অর্থাৎ এম ভরের বস্তুর জন্য তার থেকে আর দূরত্বে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। এখন মহাকর্ষ বল যেহেতু ভেক্টর রাশি, তাহলে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য ভেক্টর রাশি। আর এখানে ঠিক একই রকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি ভেক্টর ফর্মে, এফ ভেক্টর সমান জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। আচ্ছা, একক ভরের বস্তুটার ক্ষেত্রে কোন ডিরেকশনে কাজ করবে? একক ভরের মহাকর্ষীয় ক্ষেত্র আকর্ষণ বল যেহেতু, তাহলে এই অভিমুখে কাজ করবে। আর এই অভিমুখে যদি আমি আর ক্যাপকে পজিটিভ ডিরেকশন ধরে থাকি আর ভেক্টরে, তাহলে এটা হবে অপোজিট ডিরেকশনে হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস আর ক্যাপ। তাহলে মাইনাস আর ক্যাপ। আচ্ছা, তাহলে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের একক কি হতে পারে? মহাকর্ষীয় আচ্ছা, তাহলে ফোর্সের ইউনিট তো এসআই এর কথা যদি ভাবি, তাহলে এসআই এ ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন। আর মাসকে যদি 1 ইউনিট করে দিই, অর্থাৎ ফোর্সকে যদি মাস দিয়ে ভাগ করি, তাহলে নিউটন পার কেজি হবে। সিজিএস এ কি হবে? সিজিএস এ ডাইন আর গ্রাম। আচ্ছা, এর এককটাকে অন্যভাবেও ডিফাইন করা যেতে পারে, যেটা আমরা যদি ডাইমেনশনাল অ্যানালিসিস থেকে দেখি। ডাইমেনশনাল অ্যানালিসিসের মাধ্যমে দেখলে আমরা পাবো সেন্টিমিটার, সিজিএস এ হয়ে যাবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এসআই এটা হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। আসলে এটা মিটার পার সেকেন্ড স্কোয়ার বা সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা কার ইউনিট হয়? আমরা জানি এগুলো অ্যাক্সিলারেশন অর্থাৎ ত্বরণের ইউনিট হয়। তাহলে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য যেটা, সেটা অ্যাকচুয়ালি অ্যাক্সিলারেশনকে ডিফাইন করে।
যেটা হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ, যেটা তোমরা পরে জানবে। এই মহাকর্ষের জন্য যে ত্বরণ বা যেটা পৃথিবীর ক্ষেত্রে মহাকর্ষকে আমরা অভিকর্ষ বলি, সেই অভিকর্ষীয় ত্বরণ ওই জন্য একে জি দিয়ে অনেক সময় ডিনোট করা হয়। তাহলে মহাকর্ষীয় ত্বরণ, এই অভিকর্ষ ত্বরণকে আমরা জি দিয়ে ডিনোট করি। তাহলে এফ আর জি ইকুইভ্যালেন্ট বলতে পারি। এবার আমরা মহাকর্ষীয় বিভব এবং মহাকর্ষীয় স্থিতিশক্তি এগুলো বের করবো। একটা বিভব বা বিভব যেটা আমরা পোটেনশিয়াল বলি, আর স্থিতিশক্তি যেটা পোটেনশিয়াল এনার্জি, এইগুলো মূলত থাকে কনজারভেটিভ সিস্টেমের ক্ষেত্রে, অর্থাৎ যেখানে কনজারভেটিভ ফোর্স কাজ করে, অর্থাৎ সংরক্ষী বল কাজ করে, সেখানেই একমাত্র বিভব এবং স্থিতিশক্তি আমরা পাই। যেহেতু মহাকর্ষ বল একটা কনজারভেটিভ ফোর্স অর্থাৎ সংরক্ষী বল, তাই এই সিস্টেমের ক্ষেত্রে আমরা পোটেনশিয়াল অর্থাৎ মহাকর্ষীয় যে বিভব এবং স্থিতিশক্তি আমরা পাই। আচ্ছা, এই মহাকর্ষীয় বিভব বা স্থিতিশক্তি আমরা বের করবো কিভাবে, অর্থাৎ কাকে আমরা মহাকর্ষীয় বিভব কিভাবে আমরা ডিফাইন করি? মহাকর্ষীয় বিভব হলো মহাকর্ষ ক্ষেত্রের কোনো বিন্দুতে অসীম দূরত্ব থেকে একটা একক ভরের বস্তুকে আনতে কোনো বহিস্থ এক্সটার্নাল এজেন্টকে, বাইরের কোনো এজেন্টকে যে পরিমাণ কাজ করতে হয়, সেটাই হলো ওই বিন্দুতে বা ওই দূরত্বে মহাকর্ষীয় স্থিতিশক্তি, মহাকর্ষীয় পোটেনশিয়াল, মহাকর্ষীয় বিভব। আচ্ছা, তাহলে মনে করি আমাদের কাছে একটা এম ভরের বস্তু আছে। আচ্ছা, এইটা ইনফিনিটি ডিস্টেন্স থেকে আমাকে কি করতে হবে, অবজেক্টটাকে নিয়ে আসতে হবে। তাহলে অবজেক্টটাকে নিয়ে আসতে এখানে মনে করি আমার এই ডিস্টেন্সটা এখান পর্যন্ত হচ্ছে আর। তাহলে আর ডিস্টেন্সে নিয়ে আসতে আমাকে যে পরিমাণ কার্য করতে হচ্ছে একক ভরের বস্তুকে, সেটাই হচ্ছে মহাকর্ষীয় বিভব এই বিন্দু। আচ্ছা, যেহেতু একক ভরের বস্তুকে আমরা নিয়ে আসছি, তাহলে একক ভরের বস্তুর উপর যে বল কাজ করে সেটাই হচ্ছে আমাদের মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, এফ দিয়ে ডিনোট করেছি। তাহলে এফ সমান হচ্ছে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কয়ার, এই পরিমাণ বল কাজ করছে এই আর দূরত্ব। এখন এখানে যে অবজেক্টটাকে একক ভরের যে বস্তুকে আমরা অসীম থেকে আনছি, সেটা হচ্ছে এক্সটার্নাল এজেন্টকে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, অর্থাৎ এক্সটার্নাল এজেন্টকে বস্তুটাকে ধীর গতিতে আনতে হচ্ছে, না হলে আমরা ছেড়ে দিলে তো যেহেতু এটা আকর্ষণী বল নিজে থেকেই চলে আসবে। তাহলে এক্সটার্নাল এজেন্টকে যখন আনতে হচ্ছে, মহাকর্ষ বল কাজ করছে এইদিকে, ঠিক একই ফোর্সে, অর্থাৎ একক ভরের বস্তুটার উপর যদি এখানে এফ গ্র্যাভিটেশনাল যে ফোর্স যেটা কাজ করছে, সেই একই বল বস্তুটার উপরে, তাহলে এই অভিমুখে তার অপোজিট অভিমুখে এক্সটার্নাল এজেন্টকে প্রয়োগ করে ধরে রাখতে হচ্ছে অবজেক্টটাকে, যাতে করে না অ্যাক্সেলারেট করে। তাহলে এটা আমরা ধরতে পারি এফ অ্যাপ্লাইড, এফ এ সাফিক্সে এফ। তাহলে আমরা মনে করি আর দূরত্বে একটা স্মল ডিস্টেন্স আছে ডিআর, তাহলে এক্সটার্নাল এজেন্ট উপর বল কাজ করছে এইদিকে, আর ডিআর অর্থাৎ অসীম থেকে যেহেতু এদিকে আসছে, তাহলে ডিআর এর অভিমুখ হচ্ছে আমার এইদিকে। তাহলে এই ডিআর দূরত্ব নিয়ে আসতে একক ভরের বস্তু কি পরিমাণ কাজ করতে হবে, সেটা আমরা যদি ডিভি দিয়ে লিখি, ডিভি সমান লিখতে পারি এফ ভেক্টর এফ অ্যাপ্লাইড ডট ডিআর সমান, আচ্ছা, এফ আর ডিআর অভিমুখ পরস্পর অপোজিট হচ্ছে, তাহলে এফ অ্যাপ্লাইড এর এইদিকে ডিরেকশন আর ডিআর এর অপোজিট দিকে ডিরেকশন, তাহলে লিখতে পারি মাইনাস এফ এ ডিআর। আচ্ছা, এফ এর জায়গায় আমি যদি বা গ্র্যাভিটেশনাল ফোর্স কে লিখি, তাহলে এফ আর এফ এর মধ্যে সম্পর্ক এফ সমান মাইনাস অফ এফ এ, তাহলে এফ এ সমান মাইনাস অফ এফ হবে, তাহলে মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে এফ ডিআর। আচ্ছা, এফ এর মান আমি যদি বসাই, তাহলে হচ্ছে জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার ডিআর, এটা ডিভি অর্থাৎ ডিআর দূরত্ব আনতে যে পরিমাণ কার্য করতে হচ্ছে। এখন টোটাল যে পোটেনশিয়াল সেটা আমরা কিভাবে পাবো, অর্থাৎ অসীম দূরত্ব থেকে আর ডিস্টেন্স আনতে যে পরিমাণ কার্য করতে হচ্ছে, অর্থাৎ
ইন্টিগ্রেশন ফ্রম ইনফিনিটি টু আর gm r স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু dr। মানে এটা ইন্টিগ্রেট করলে আমরা পাবো gm যেহেতু কনস্ট্যান্ট টার্ম বাইরে বেরিয়ে চলে আসবে, তাহলে ইন্টিগ্রেশন ওভার ইনফিনিটি টু আর জি dr বাই আর স্কোয়ার। আচ্ছা, এইটার ইন্টিগ্রেট করলে আমরা পাবো gm, ইন্টিগ্রেট করলে হবে মাইনাস 1/r 1/r স্কোয়ার ইন্টিগ্রেশন। আচ্ছা, ইন্টিগ্রেশনের যে সূত্রটা এখানে কাজে লাগছে, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx সমান হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। এই ফর্মুলা লাগালে আমরা পেয়ে যাবো n এর মান এখানে হচ্ছে -2, তাহলে আমরা পেলাম -1/r। তার লিমিট হচ্ছে ইনফিনিটি থেকে r। এখন আমরা যদি এবার মানগুলো বসাই তাহলে হচ্ছে gm, আচ্ছা মাইনাসটাকে বাইরে বার করে দিলাম, আচ্ছা 1/r মাইনাস হচ্ছে 1/ইনফিনিটি। আচ্ছা, এখানে তাহলে 1/ইনফিনিটি হয় আমরা জানি, এটা 0 হয়ে যাবে, কোনো সংখ্যাকে অসীম দিয়ে ভাগ করলে সেটা 0 হয়ে যায়। তাহলে এখানে হয়ে গেল মাইনাস gm/r। তাহলে r দূরত্বে m ভরের বস্তুর জন্য যে পরিমাণ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল কাজ করছে সেটা হলো -gm/r। আচ্ছা, পোটেনশিয়াল নেগেটিভ হলো কেন? যেহেতু গ্র্যাভিটেশনাল ফোর্স অর্থাৎ মহাকর্ষীয় বল অলওয়েজ অ্যাট্রাক্টিং ফোর্স, মানে হচ্ছে আকর্ষণী বল, যেহেতু যে কোনো আকর্ষণী বলের ক্ষেত্রে যাদের পোটেনশিয়াল আমরা পাই সেগুলো সবসময় নেগেটিভ পোটেনশিয়াল, মানে এবার নেগেটিভ পোটেনশিয়াল এনার্জি হয়। আচ্ছা, পোটেনশিয়াল তো পেলাম, এবার পোটেনশিয়াল এনার্জিটাকে আমরা কিভাবে ডিফাইন? আচ্ছা, একটা একক ভরের বস্তুকে আনতে মহাকর্ষীয় ক্ষেত্রে এই দূরত্বে বা এই বিন্দুতে যে পরিমাণ কার্য করতে হলো সেটাই মহাকর্ষীয় বিভব। আচ্ছা, তাহলে যদি আমরা একটা মনে করি স্মল ভরের একটা বস্তুকে নিয়ে আসি, এটা একক ভরের উপর কাজ করতে হয়, তাহলে যদি আমরা একটা স্মল এম ভরের বস্তুকে নিয়ে আসি তাহলে আমাদের যে পরিমাণ কার্য করতে হবে সেটা হয়ে যাবে এই এম দিয়ে কে গুণ করলেই পেয়ে যাব। তাহলে পোটেনশিয়াল এনার্জি যেটা হবে সেটা ডাব্লিউ দিয়ে যদি লিখি, ডাব্লিউ সমান মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর। এই যে পোটেনশিয়াল এনার্জিটা আমরা পেলাম এটা হলো টোটাল ওই যে সিস্টেম। এখানে যদি আমরা একটা স্মল এম ধরি আর এটা ক্যাপিটাল এম, তাহলে এই দুটো মাসকে নিয়ে যে সিস্টেমটা তৈরি হলো সেই সিস্টেমটার হচ্ছে একটা পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা, এই বিভব বা পোটেনশিয়াল এনার্জি মাপি আমরা কিন্তু এগুলো অ্যাবসলিউট ভ্যালু মাপি না, এগুলো সবসময় আমরা ডিফারেন্স মাপি। অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসা হয়েছে, ফলে এক জায়গা থেকে আরেক জায়গায় আনতে যে পরিমাণ পোটেনশিয়ালের চেঞ্জ হলো বা বিভবের চেঞ্জ হলো বা যে পরিমাণ পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হলো সেই চেঞ্জটা কিন্তু আমরা অলওয়েজ মাপি। এখানে খেয়াল করলে দেখবে আমরা যে পোটেনশিয়াল মেপেছি এটা কিন্তু অ্যাবসলিউট নয়, কারণ আমরা যেখানে টার্মটা পেয়েছি জিএম পোটেনশিয়াল এনার্জি মাইনাস gm/r, এখানে খেয়াল করলে দেখবে তাহলে এই যে অংশটা, এই অংশটাকে আমরা দুটো পার্টে ভাঙতে পারি। একটা হলো মাইনাস gm/r মাইনাস অফ মাইনাস gm/ইনফিনিটি। আচ্ছা, এইটাকে যদি r দূরত্বে পোটেনশিয়াল ধরি vr, তাহলে এটা হয়ে গেল ইনফাইনাইট ডিস্টেন্সের পোটেনশিয়াল ভি ইনফাইনাইট। যেহেতু ইনফাইনাইট ডিস্টেন্সে ফোর্স কাজ করছে না, পোটেনশিয়ালকে আমরা ওখানে জিরো ধরি, তাহলে সেই হিসেবে জিরো, অর্থাৎ ভিআর মাইনাস জিরো। এটাও কিন্তু অ্যাকচুয়ালি ডিফারেন্স, অর্থাৎ অসীম দূরত্বের সঙ্গে ওই দূরত্বে পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স। তাহলে আমরা কি দেখলাম, পোটেনশিয়ালের সঙ্গে আমরা যদি মাসটাকে
মাল্টিপ্লাই করি, তাহলে টোটাল পোটেনশিয়াল এনার্জি পেয়ে যাই। আচ্ছা, এটাকে অনেক সময় ডাব্লুর জায়গায় ক্যাপিটাল ইউ দিয়েও ডিনোট করা হয়। তাহলে আমার কাছে মনে করি যদি দুটো পয়েন্ট থাকে এ আর বি, এটাকে এ দিয়ে ডিনোট করলাম, এটাকে বি দিয়ে denote করলাম। তাহলে এইখানে যদি পোটেনশিয়াল ভি এ হয়, এখানে যদি পোটেনশিয়াল ভিবি হয়, তাহলে পোটেনশিয়ালের ডিফারেন্স হচ্ছে ভি এ মাইনাস ভিবি। আচ্ছা, তাহলে পোটেনশিয়াল এনার্জির ডিফারেন্স কি হবে? একটা এম ভরের বস্তুকে বি থেকে এতে বা এ থেকে বিতে আমাদের নিয়ে যেতে পোটেনশিয়াল এনার্জির ডিফারেন্স কি হবে? এটা ইউ এ মাইনাস ইউ বি যদি লিখি, সমান হয়ে যাবে এম ইন্টু ভি এ মাইনাস ভিবি। বা ভি এ মাইনাস ভিবি সমান লিখতে পারি ইউ এ মাইনাস ইউবি বাই এম। চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জিকে মাসটা দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাবো, পর দিয়ে ভাগ করলে চেঞ্জ ইন পোটেনশিয়াল বা বিভবের যে পরিবর্তন। আচ্ছা, পোটেনশিয়াল আমরা যে পেলাম ভি, এবং পোটেনশিয়াল এনার্জি ইউ দিয়ে ডিনোট করছি। তাহলে পোটেনশিয়ালের ইউনিট, যেটা আগে বলা হয়নি, পোটেনশিয়ালের ইউনিট হচ্ছে, যেহেতু এটা একক ভরের বস্তুকে আনতে কৃত কার্য, তাহলে ওয়াই সিজিএস এ হবে আর্গ পার গ্রাম, এসআই এ হবে জুল পার কেজি। আর পোটেনশিয়াল এনার্জি তো যেহেতু এনার্জি আমরা জানি, সিজিএস এ হবে আর্ক এবং এসআই হবে জুল। আচ্ছা, পোটেনশিয়াল আমরা ভি কে কিভাবে পেলাম? ভি কে ইন্টিগ্রেট করে এফ আমরা এফ অর্থাৎ যেটা গ্র্যাভিটেশনাল ফিল্ড ডট ডিআর করে আমরা এখানে বের করলাম পোটেনশিয়ালটা। তাহলে আমরা এখান থেকে গ্র্যাভিটেশনাল, যদি পোটেনশিয়াল দেওয়া থাকে তাহলে আমরা কিন্তু গ্র্যাভিটেশনাল ফিল্ডকে বের করতে পারবো। তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ডকে বের করতে গেলে একইভাবে আমাদের কি করতে হবে? মাইনাস অফ ডি ভি ডিআর যদি করি আমরা, তাহলে ঠিক আমরা পোটেনশিয়ালটাকে, এই সরি গ্র্যাভিটেশনাল যে ফিল্ড, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, সেই মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যকে আমরা বের করতে পারবো। তো একই রকম ভাবে যদি আমাদের ক্ষেত্রে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিটা দেওয়া থাকে, তাহলে কিন্তু আবার গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে আমরা বের করে নিতে পারবো। তখন গ্র্যাভিটেশনাল ফোর্স হবে এফ সমান মাইনাস ডি ইউ ডিআর। তাহলে আমরা পোটেনশিয়াল এনার্জিকে আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করে আমরা যে গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা মহাকর্ষীয় বল, সেটা আমরা বের করে নিতে পারি।